কোর্স আউটলাইনটা তোমাদের দেওয়া আছে, তোমরা একটু কোর্স আউটলাইনটা একটু দেখে নিবা। এই হচ্ছে ব্যাপার। আর এটাতে আমরা এই নাইসের নরম্যান এস নাইস ওনার এই কন্ট্রোল সিস্টেম বইটা আমরা ফলো করব। এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই রিনাউন্ড একটা বুক কন্ট্রোল সিস্টেমের জন্য। অলমোস্ট বিএসসিতে অলমোস্ট বেশিরভাগ ইনস্টিটিউটে ওয়ার্ল্ড ওয়াইডই এটা পড়ানো হয়। কন্ট্রোল সিস্টেম এবারে প্রথম থেকেই আমরা শুরু করব। চ্যাপ্টার 1 থেকেই আমরা শুরু করছি। এখানে কন্ট্রোল সিস্টেমটা কি, জিনিসটা কি সেটা সম্পর্কে একটু বর্ণনা দেওয়া আছে। যে control systems are an integral part of modern society. Numerous applications are all around us. The rocket fire, the space shuttle lift off to the Earth orbit in placing cooling water, a metallic part is automatically machined, a self-guided vehicle delivering material to workstation in an aerospace assembly plant glides along the floor seeking its destination. Those are just a few examples of automatically controlled systems that we can create. তার মানে এখানে বোঝাতে চাইছে যে আমাদের এই মডার্ন সোসাইটিতে আমরা অনেক কিছুই দেখছি যেগুলো অটোমেটিক্যালি কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, যেরকম আমাদের বলা হচ্ছে রকেট ফায়ারিং। বিভিন্ন রকেট গুলো যে হচ্ছে এগুলো যে লিফট করা হচ্ছে, মানে এগুলো যে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে। রকেট ফায়ারিং বলতে এটা যদিও খারাপ দিকে যদি বলা যায় যে যুদ্ধক্ষেত্রে আমাদের বিভিন্ন যে মারণাস্ত্রগুলো আমরা দেখে থাকি, those are also included to rocket firing, rocket fire। এগুলোকে আমরা দেখি যে একেবারে ঠিক সুনির্দিষ্ট স্থানে এটা লক্ষ্যভেদ করতে সক্ষম হচ্ছে। কিছু কিছু আছে যে সেই ক্ষেত্রে কোনো হিউম্যানেরও প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক সেগুলো মানব চালিত যন্ত্রাংশ থেকেও নিক্ষেপ করতে হচ্ছে না, মানবের প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক সেগুলো থেকে এই কাজগুলো হচ্ছে। তো যাই হোক, এর পরবর্তীতে আরো আমাদের যেগুলো আমরা বলতে পারি যে আমাদের স্পেস অরবিটে যেই আমাদের স্পেস স্টেশনগুলো আছে সেগুলো কাজ করতেছে। অনেক স্পেস স্টেশন আছে ছোটখাটো যেগুলোতে কোনো, আমরা জানি বড় বড় স্পেস স্টেশন যেগুলো আছে ওগুলোতে কম্বাইন্ডলি বেশ কয়েকটা দেশ মিলে যেগুলো করেছে সেগুলোতে মানুষ থাকে, কিন্তু অন্যান্যগুলোতে মানুষেরও প্রয়োজন হয় না। সেগুলো এই লিফট করা হয় পৃথিবী থেকে উপরে, সেটা অটোমেটিক, কোনো মানুষ মানে কোনো মানব ব্যতীত ওইটা কিন্তু পৃথিবী থেকে লিফট করতেছে এবং পৃথিবীর অরবিটে জানো এটা 1 ডিগ্রি ব্যস্কম হলেও কিন্তু ওইটা আর সেই অরবিটে থাকতে পারবে না। এবং ওইটা শুধু অ্যালাইনমেন্ট না, ওইটার একটা স্পিড আছে, এই অরবিটে এত স্পিডে যদি তাকে পাঠানো হয় তাহলেই শুধুমাত্র সে ওই অরবিটে ঘুরতে পারবে। এরকম অনেক ক্যালকুলেশন আছে, এটা আসলে হিউম্যান দ্বারা কন্ট্রোল করাও এটা সম্ভব না। এগুলোর জন্য খুব মানে কি বলে
প্রিসাইজ কন্ট্রোল আমাদের প্রয়োজন হয়ে থাকে। প্রিসাইজ দ্যাট মিনস সূক্ষ্ম কন্ট্রোল সিস্টেম আমাদের প্রয়োজন, যেটাতে মানে ডেভিয়েশন খুব কম থাকবে, এরর খুব কম থাকবে, তা সেইভাবে করতে হবে। তা এই ধরনের বিভিন্ন আজকে আমরা আমাদের চতুর্দিকে এরকম নানান রকম আমরা কন্ট্রোল সিস্টেম আমরা দেখতে পাই। তুমি তোমার টিভির কথা চিন্তা করো, আগে টিভি ম্যানুয়ালি কন্ট্রোল করতে হতো। আমরা দেখছি, তোমরা দেখছো কিনা, হয়তো অনেকে দেখছো ওইখানে, যে টিভির চ্যানেল ওই রেডিওর মতন ওইভাবে ঘুরাইতে হতো, ঘুরে ঘুরে টিভির চ্যানেল ধরতে হইতো। অনেকগুলো নব থাকতো, ওগুলো দিয়ে কি করে আমাদের একটা যেমন সাদা কালো একটা টেলিভিশন ছিল, সেটাতে এরকম ছিল 7টা না 8টা চ্যানেল ছিল, ওইটা করা যেত। তারপরে আবার ওগুলোর মধ্যে আবার টিউনিং করা যেত, নব দিয়ে করতে যেত। এখন এগুলো সব রিমোট কন্ট্রোলের মধ্যে চলে আসছে, ঠিক আছে। তবে লিফটের কথা ধরো, এটাও যদি তুমি চিন্তা করো, এই যে একটা লিফট তোমার বাসা থেকে আন্ডারগ্রাউন্ড থেকে উঠতেছে, এটা একেবারে যে কোনো একটা ফ্লোরের কি হচ্ছে, একেবারে ফ্লোরের সমান সমান যে এটা থেমে যাচ্ছে, ঠিক আছে। তা এটা তো ওর থেকে ওই ফ্লোর থেকে খুব যদি দেখা যেত যে সাপোজ তোমার এটা 5 তলায় থামার কথা, 5 তলায় একেবারে ফ্লোরের লেভেলে না থামে, এটা যদি 2 হাত উপরে গিয়া থামে, তাহলে ঘটনাটা কি হবে সেটা চিন্তা করে দেখো। মানে এখন এগুলোতে কিন্তু আমাদের এই কন্ট্রোল সিস্টেমটা ইউজ করা হচ্ছে। তা এটা একটা কমপ্লিকেটেড সিস্টেম। এই কন্ট্রোল সিস্টেম টোটাল চ্যাপ্টারটাই তোমাদের ক্ষেত্রে আমি বলে নিই যে এটার ক্ষেত্রে তোমরা যেটা ঘটবে সেটা হচ্ছে এটা কিভাবে ডিজাইন করতে হয়, এই ডিজাইনটা আমরা শিখাবো। আমাদের ডিজাইন করাটা কিভাবে করতে হয় ডিজাইন, ঠিক আছে। কি কি জিনিস ধরতে হয় কনসিডারেশনে, যেমন আমাদের মেকানিক্যাল পার্টগুলোকে কি কি ইলেকট্রিক্যাল পার্টের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, করে কিভাবে ইকুয়েশন ডিরাইভ করতে হবে, সেই জিনিসগুলো আমরা এটাতে শিখাবো কন্ট্রোল সিস্টেমে। কন্ট্রোল সিস্টেমে তুমি খুব একেবারে যে বাস্তব রিলেটেড খুব একটা এক্সাম্পল এটার সাথে রিলেট করাতে পারবা সেটা পারবে না অনেক ক্ষেত্রেই এই অংশে। সেটা হয়তো পারবে তোমরা অ্যাডভান্স কন্ট্রোল সিস্টেমের উপরে যদি তোমরা পরবর্তীতে মাস্টার্স করো, পিএইচডি করো, আরো পরবর্তী লেভেলে যাও, সেই ক্ষেত্রে তোমরা এগুলো সম্পর্কে আরো ডিটেলস হয়তো জানতে পারবে। এই বেসিক বিএসসি লেভেলে আমরা জাস্ট তোমাদেরকে কিভাবে এটা ডিজাইন করতে হয়, ডিজাইন করতে কি কি জিনিস কি কি ধারণার প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। এই হচ্ছে ব্যাপার। তা তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে কোশ্চেন করবা, কোনো অসুবিধা নেই। এটা বলা হচ্ছে যে কন্ট্রোল সিস্টেমের ডেফিনেশন দেওয়া আছে এখানে, দেখো ডেফিনেশনে বলা হচ্ছে কন্ট্রোল সিস্টেম কনসিস্ট অফ সাবসিস্টেম। Control system consists of ঠিক আছে, সবাই ওই মিউট করেই রাখবা, আর কোশ্চেন করতে হলে আনমিউট করবা। A control system consists of subsystem and process or plant assembled for the purpose of obtaining a desired output with desired performance given a specified input। তার মানে এখানে বলা হচ্ছে যে কন্ট্রোল সিস্টেমের দুইটা জিনিস থাকবে, একটা থাকবে সাব সিস্টেম এন্ড অ্যানাদার ইজ প্রসেস অর প্ল্যান্ট। তো এই দুইটা জিনিস মিলে অ্যাসেম্বল ফর দ্য পারপাস অফ অবটেনিং ডিজায়ার আউটপুট। এই দুইটা জিনিস মিলে করবেটা কি, দুইটা জিনিস মিলে ডিজায়ার আউটপুটের জন্য তারা কাজ করবে, ঠিক আছে।
মিউট করে রাখতে হবে। তানজিল মিউট করে দাও। তা এই হচ্ছে ব্যাপার। তা এইখানে কি বলছিলাম যে একটা ডিজায়ার আউটপুটের জন্য এই সাব সিস্টেম এবং প্রসেস অথবা প্ল্যান্ট কাজ করবে উইথ ডিজায়ার পারফরমেন্স, নট অনলি আউটপুট এবং পারফরমেন্স, গিভেন এ স্পেসিফাইড ইনপুট। একটা নির্দিষ্ট ইনপুট দিতে হবে, সেই ইনপুটের এগেনস্টে তারা কাজ করবে। এইখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে আমাদের দেখানো হচ্ছে ইনপুট স্টিমুলাস। স্টিমুলাস মানে হচ্ছে বলা হয়, এটার যদি আমরা বাংলা করি উত্তেজক। ঠিক আছে, মানে ইনপুটটা দিয়েই তোমাকে কন্ট্রোল সিস্টেমটা কিভাবে বুঝবে, সে ইনপুটটা নিয়ে তারপরে সেটাকে অ্যানালাইসিস করে সে বুঝতে পারবে যে তার আউটপুটে কি দিতে হবে, মানে এটা উত্তেজক হিসাবে কাজ করা। তো বলা হচ্ছে যে ইনপুট তুমি দিচ্ছ কি, ইনপুটটা দেওয়ার উদ্দেশ্যটা কি, একটা ডিজায়ার আউটপুট পাওয়ার জন্য তুমি ইনপুট দিচ্ছ। ঠিক আছে, তুমি সাপোজ লিফটে ঢুকলা, লিফটে ঢুকে তুমি 5-এ প্রেস করলা। 5 প্রেস করা অর্থটা কি? 5 প্রেস করার অর্থ হচ্ছে যে তুমি 5 তলায় যেতে চাও। দিস ইজ ইউর ডিজায়ার রেসপন্স। এন্ড তখন কি করবে আমাদের এই লিফটের টোটাল কন্ট্রোল সিস্টেম? সেই ডিজায়ার রেসপন্সে তাকে ফুলফিল করার জন্য কাজ শুরু করে দেবে। এইখান থেকে সিগন্যাল যাবে আমাদের কন্ট্রোলারে, মানে তুমি 5 প্রেস করছো, তখন কন্ট্রোলার সিগন্যাল দিবে মোটর ড্রাইভার। মোটর ড্রাইভার কতক্ষণ মোটর ড্রাইভারটা কাজ করবে, কতক্ষণ চলবে, তারপরে বন্ধ হবে। কারণ আমাদের লিফটটা তো নিচ থেকে উপরে উঠাবে কে? মোটর। একটা মোটরের দ্বারাই আমরা উঠবো, কিন্তু মোটরটা কতটুকু স্পিডে চলবে, কোথায় যে ব্রেক করতে হবে, সেই কাজগুলো কিন্তু মাইক্রো কন্ট্রোলার ওই 5 প্রেস করার সাথে সাথে তার ভিতরে প্রোগ্রামিং করা আছে, সে তখন ডিসাইড করে সে ওইভাবে রান করাবে তোমার মোটর ড্রাইভারকে। যার কারণে ফলশ্রুতিতে দেখা যাবে কি আমরা একটা আউটপুট পাবো। আউটপুটটা ওই মোটরকে ড্রাইভ করবে এবং যার কারণে এই আউটপুটের কারণে আমরা অ্যাকচুয়াল রেসপন্সটা কি পাবো সেটা হচ্ছে আমরা চাই যে একেবারে ফ্লোরের সাথে যাতে 1 মিলিমিটারও বেশ কম না হয়, এইভাবে গিয়ে থামবে আমাদের লিফটটা। কিন্তু কিছু কিছু লিফটের ক্ষেত্রে দেখবা চোখের দৃষ্টিতেও বোঝা যায় যে একটু বেশ কম আছে, হয়তো 1/2 ইঞ্চি বেশ কম আছে, কম বেশি আছে। দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল রেসপন্স, মানে বাস্তব রেসপন্স। আর ডিজায়ার হচ্ছে যেটা আমি রেসপন্স পাইতে চাই। আমরা চাবো সবসময় 100%, কিন্তু 100% হয়তো পাওয়া যায় না, সেটাই বলা হয়েছে। এগুলো সম্পর্কে এখানে এই যা যা বললাম এগুলো সম্পর্কে অনেক কিছুই দেওয়া আছে এখানে। এখানে একটা এলিভেটরের রেসপন্স দেওয়া আছে, রেসপন্স কার্ভ। এলিভেটর কিভাবে কাজ করবে এটা হচ্ছে টাইম, এবং এইখানে বলা হচ্ছে ফ্লোর। সাপোজ কোনো ব্যক্তি ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোরে যাবে, 4th-এ প্রেস করলো। 4th ফ্লোরে প্রেস করার পরবর্তীতে দেখা গেল কি লিফটটা উঠা শুরু করবে। লিফটটা কিন্তু এইভাবে ডিরেক্টলি উঠতে পারতো, কিন্তু ডিরেক্টলি না উঠে দেখো এরকম একটা কার্ভ করে উঠছে। এটার পিছনেও একটা কারণ আছে, এবং এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত যেটা আমরা দেখলাম যে মোটামুটি শার্পলি সে উঠতেছে, দিস ইজ কল্ড ট্রানজিয়েন্ট রেসপন্স। The total response curve is also the elevator response, and এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত অলমোস্ট শার্পলি যেটা উপরের দিকে উঠছে, দিস ইজ কল্ড ট্রানজিয়েন্ট রেসপন্স। মানে অল্প সময়ের সাপেক্ষে যেই রেসপন্সটা ঘটে, যেমন অল্প সময়ের সাপেক্ষে যেই রেসপন্সটা, যে পরিবর্তনটা দ্রুত পরিবর্তন ঘটে, দিস ইজ কল্ড ট্রানজিয়েন্ট রেসপন্স। তাহলে দেখো ট্রানজিয়েন্ট রেসপন্স শেষ হয়ে গেল, সে 4th ফ্লোরের কাছাকাছি এসে এখানে সে স্টপ হয়ে গেল, দিস ইজ কল্ড স্টেডি স্টেট রেসপন্স। এবং স্টেডি স্টেট এরর, তার মধ্যে কতটুকু ডিফারেন্স ছিল, দিস ইজ কল্ড স্টেডি স্টেট এরর। ঠিক আছে, তাহলে লিফটের যে এলিভেটরের যে রেসপন্স কার্ভ, এটা সম্পর্কে হয়তো কোশ্চেন আসতে পারে যে এটা সম্পর্কে তুমি একটু বর্ণনা করো।
এইখানে এটা সম্পর্কে দেওয়াও আছে, যে যে কথাগুলি বললাম সেগুলো মোটামুটি এখানে সবই বলা আছে। এবং এই বইটার পিডিএফটা তোমাদের এই ক্লাসরুমে, গুগল ক্লাসরুমেও দেওয়া আছে এর লিঙ্কটা। এইখানে কিছু যেমন বলা হচ্ছে, দেখছিলাম কোথায় গেল, if this response is too fast, passenger comfort is sacrificed। ঠিক আছে, বলা হচ্ছে in our example passenger comfort and passenger patience are depend upon the transient, যে এই যে তুমি ট্রানজিয়েন্ট রেসপন্সটা দেখছো, এটা কতটুকু দ্রুত হবে বা কতটুকু শার্পলি, কতটুকু রাইজ করবে, সে উঠবে, শার্পলি উঠবে, বা কতটুকু তার ভিতরে স্লোপ থাকবে, দিস স্লোপ ইজ ডিপেন্ডস আপন দ্য প্যাসেঞ্জার কমফোর্ট এন্ড প্যাসেঞ্জার পেশেন্স। ঠিক আছে, প্যাসেঞ্জারের কমফোর্টও আমাদেরকে কি করতে হবে এবং প্যাসেঞ্জারের ধৈর্যকেও আমাদেরকে চিন্তা রাখতে হবে। কমফোর্ট এবং ধৈর্য দুটোই আমাদেরকে চিন্তা রাখতে হবে। তোমরা 1 মিনিট হোল্ড করো, আমি একটু সরি, এটা যেটা বলছিলাম আর কি, যে এই যে যেই আমাদের রেসপন্সটা ট্রানজিয়েন্ট রেসপন্স, সেই ট্রানজিয়েন্ট রেসপন্সটা অতি দ্রুত হলেও হবে না। ঠিক আছে, অনেকাংশে দেখবা কিছু কিছু লিফট আছে যেগুলো অনেক দ্রুত উপরের দিকে উঠে, ওগুলিতে কিন্তু প্যাসেঞ্জাররা মানে কমফোর্ট ফিল করে না, বা দ্রুত নিচের দিকে নামলেও কমফোর্ট ফিল করে না। ঠিক আছে, আবার হচ্ছে যদি খুবই আস্তে আস্তে উঠে, সাপোজ এরকম বিল্ডিং আছে 100 তলা 100 তলার উপরে বিল্ডিং আছে, সেগুলিতে তো আবার খুব আস্তে আস্তে উঠলেও হবে না। দেখা যাবে যে একতলা থেকে একেবারে টপ ফ্লোরে যাইতে তাহলে 1 ঘন্টা লাগতেছে, সেটা হলেও হবে না। তো যার কারণে দুইটার মধ্যে একটা আমাদের সমতা আনতে হবে, ওইটা এনে তারপরেই আমাদের এটা কতটুকু ফাস্ট আমরা চালাইতে পারবো সেটা আমাদেরকে ডিজাইন করতে হবে। এই গেল এইটা। এখানে অ্যাডভান্টেজ আছে কিছু। অ্যাডভান্টেজ গুলো, with control system we can move large equipment with precision that would otherwise be impossible। কন্ট্রোল সিস্টেমের কারণে আমরা খুব প্রিসাইজলি অনেক লার্জ ইকুইপমেন্টকে আমরা কন্ট্রোল করতে পারি। সাপোজ তুমি যদি ধরো যে এই আমাদের যে কি বলে এগুলোকে, ক্রেন গুলো আছে, ক্রেন গুলো কত প্রিসাইজলি কন্ট্রোল করা যাচ্ছে। তারপর যদি তুমি মিসাইল সিস্টেমের কথা ধরো, সেগুলোকে আমাদেরকে কি করতে হয়, একেবারে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, কতটুক ল্যাটিটিউড, কতটুক কোন অ্যাঙ্গেল থাকবে, সেটা একেবারে পরিমাপ করে, সূক্ষ্ম পরিমাপ করে ওইটা ওই জায়গায় স্থাপন করতে হয়। এগুলো কিন্তু এই কন্ট্রোল সিস্টেম ছাড়া সম্ভব হইতো না। We can point huge antennas toward the farthest reaches of the universe to pick up a faint radio signals. Controlling those antenna by by hand would be impossible. Because of control system, elevators carry us quickly to our destination, automatically stopping at the right floor। বলা হচ্ছে যে কিছু কিছু অ্যান্টিনা তোমরা দেখছো, টিভিতেও দেখো অনেক সময়, অনেক হিউজ হিউজ অ্যান্টিনা রয়েছে পাহাড় পর্বতের উপরে বা
আমাদের কিছু মেরু অঞ্চলে এগুলো লাগানো আছে। সেগুলো কি করে, সেগুলো সারাদিন মহাকাশের দিকে তাক করে রাখা দেওয়া হয়। এবং কিছু কিছু এই যে আমরা এই দেখা যাচ্ছে যে মঙ্গল গ্রহে আমাদের যাচ্ছে, আমাদের স্পেস শাটল আমরা মঙ্গলে পাঠাচ্ছি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিগন্যালগুলো এত সূক্ষ্ম হয় যে একটা সিগন্যাল পৃথিবী থেকে ধরতে হইলে ওই অ্যান্টিনাটাকে, এত বড় অ্যান্টিনাটাকেও একেবারে যেই অ্যাঙ্গেলে রাখতে হবে ঠিক তার থেকে যদি 1 ডিগ্রিরও অনেক সূক্ষ্ম অংশ যদি কম বেশ হয়, তাহলেও সেই সিগন্যালটাকে আর ধরা যায় না। এগুলো হচ্ছে পিক আপে ফেইন্ট রেডিও। ফেইন্ট বলতে খুবই সূক্ষ্ম বোঝানো হচ্ছে। তা এইটার ক্ষেত্রে ওই পর্যায়ে অ্যান্টিনাটাকে রিচ করানো বা রাখা, ওই পয়েন্টে অ্যান্টিনাটাকে ধরে রাখা কিন্তু হাতের দ্বারা সম্ভব হচ্ছে না। বলা হয়েছে বাই হ্যান্ড, কন্ট্রোলিং বাই হ্যান্ড। হাত দিয়ে ঘুরে আমি ওইখানে এটাকে সেট করতে পারতাম না। এগুলো সেট করার জন্য আমাদের এই কন্ট্রোল সিস্টেম প্রয়োজন হয়। এটাই বলা হচ্ছে, এগুলি হচ্ছে মূলত আমাদের কন্ট্রোল সিস্টেমের অ্যাডভান্টেজ। তোমরা এটা একটু ভালো করে সুন্দর করে এই বই থেকে লিখবা এবং বিভিন্ন জায়গা থেকে একটু ঠিক করার চেষ্টা করবা যে কন্ট্রোল সিস্টেমের কি কি অ্যাডভান্টেজ আছে। আচ্ছা, পরে আমরা চলে যাব আমাদের ওপেন লুপ কন্ট্রোল, ক্লোজ লুপ। ওপেন লুপ সিস্টেম, কন্ট্রোল সিস্টেম দুই প্রকার। Number one is open loop, number two is closed loop feedback control system. তো ওপেন লুপটা কি দেখো। আচ্ছা, তোমাদের কি কোনো কোশ্চেন নাই কারো? একাই বকবক করে যাচ্ছে, এত বকবক করতেও তো সমস্যা হয়, মুখ ব্যথা হয়ে যায়। বলো কেউ কিছু বলার থাকলে। না স্যার, এখনো নাই স্যার। কোনো কোশ্চেন ক্লিয়ারলি বুঝতে পারছি নাইলে, সবগুলোই। আর না হলে তো একা একা কতক্ষণ কথা বলা যায়, বুঝো না? ক্লাসরুমে থাকলে তো একজন একজন করে জিজ্ঞেস করতাম, এই বলো কিছু, কি বুঝলা না বুঝলা। জি স্যার। তানজিল কোথায় আছো? মার্কেটে? স্যার একটাই তো শিপমেন্ট যে আজকে সারা রাত কাজ চলছে, এখন কাটুনি দাস। আচ্ছা, তাহলে দেখো এই ডিজিটাল সিস্টেমের কত সুবিধা, ঠিক আছে? তুমি জি ওইখানে স্যার। থেকেও অ্যাটেন্ড করতে পারছো। আমি সেইটাই বলতেছিলাম যে অনেককে, যে আসলে এখন কিন্তু আর এক্সকিউজ দেখানোর কোনো ওয়ে নাই। তুমি বাসের মধ্যে থাকলে বাসে বসেও কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? এই একটা সুবিধা আছে। যার কারণে ওই ক্লাসে অ্যাটেন্ডটা বাধ্যতামূলক, এটা করতে হবে আর কি, ঠিক আছে? ভিডিওতে যদি কোনো কারণে না থাকতে পারো তাহলে অডিওতেও থাকো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ব্যাপার। এখন আচ্ছা, তাহলে আপাতত সমস্যা না থাকলে আমরা আর একটু আগে যাই। ওপেন লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেমে বলা হচ্ছে জেনেরিক ওপেন লুপ সিস্টেম শোজ ইন ফিগারে দেওয়া আছে আমাদের। ওপেন লুপ সিস্টেম বলা হচ্ছে ইনপুট দেওয়া হবে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার সম্পর্কে কারো কোনো ধারণা আছে? হোয়াট ইজ ট্রান্সডিউসার? কারো কোনো ধারণা নাই ট্রান্সডিউসার সম্পর্কে? নো স্যার, মেবি নো। ঠিক আছে, ট্রান্সডিউসার একটা ডিভাইস যেটা কি করে, তোমার একটা এনার্জিকে আরেকটা এনার্জিতে রূপান্তর করে। মোস্টলি এটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যালে কনভার্ট করে। মেকানিক্যাল আর সাউন্ডকে মোস্টলি দেখা যায় যে ইলেকট্রিক্যালে, অথবা ইলেকট্রিক্যাল থেকে এটাকে
করে মেকানিক্যাল বা অন্য কোনো এনার্জিতে কনভার্ট করে। এটা একটা ডিভাইস। যেমন আমি এই যে কথা বলতেছি এখন, এই যে কি বলে এটাকে, হেডফোনটাকে দিয়ে, দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ট্রান্সডিউসার। তো সেটা ট্রান্সডিউসার কিভাবে? এটা হচ্ছে এই যে আমি কথা বলছি, সেই কথাটাকে ইলেকট্রিক্যাল সাউন্ড এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর। কারণ আমার এই ল্যাপটপ তো আর আমার সাউন্ড এনার্জি বুঝে না, আমার ল্যাপটপকে তাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে দিতে হচ্ছে। তারপর সে এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ট্রান্সফার করতেছে সে তার প্রসেসরের মাধ্যমে, যে আবার তোমাদের ওই প্রান্তে সেখানে আরেকটা সিগন্যাল জেনারেট করতেছে, যেটা তোমরা শুনতে পাচ্ছ আমার কথাটা। সেটা কিভাবে? সেটা হচ্ছে সেই সিগন্যালটা আবার এসে তোমার এই স্পিকারে একটা স্পন্দন তৈরি করছে। এই স্পন্দনের মাধ্যমে কতটুকু স্পন্দন তৈরি করলে কোন কথাটা কতটুকু হবে, কোনটা তোমরা শুনতে পারো, মানে এইটার আবার ডিজাইন করা আছে ওইভাবে যে এই সিগন্যালটা পেলে এই কথাটা বলতে হবে, মানে এই কথাটা শোনাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমার ডিরেক্ট কথা কিন্তু তোমাদের কাছে যাচ্ছে না। ঠিক আছে, এইটা তো করতেছে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করতেছে এইটার ভিতরে, সেইটাকে আবার তারপর আবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা হচ্ছে। সেই ডিজিটাল সিগন্যাল আবার কি হচ্ছে, সেটা আবার মডুলেশন হচ্ছে। সেই মডুলেশন হয়ে সেইটা আবার এই তোমার, আমি যেমন এইখানে এখন তোমাদের মোবাইল নেটওয়ার্ক ইউজ করে কাজ করতেছি, মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে চলে যাচ্ছে আবার প্রো এই জুম। ঠিক আছে, এর কাছে চলে যাচ্ছে, ওইটা আবার ওইখানে ডিমডুলেশন হচ্ছে। এইভাবে প্রক্রিয়াটা এইভাবে হচ্ছে। ট্রান্সডিউসার আমি যেটা বলতে চাচ্ছিলাম, ট্রান্সডিউসার হচ্ছে মূলত এটা। তোমার বাসার একটা স্পিকার, দিস ইজ অলসো এ ট্রান্সডিউসার। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালকে সাউন্ড সিগন্যালে পরিণত করছে, সাউন্ড এনার্জিকে পরিণত করছে। তো দিস ইজ ট্রান্সডিউসার। এই ট্রান্সডিউসারটা আমাদের সকল ক্ষেত্রেই লাগে, বিশেষ করে কন্ট্রোলারের ক্ষেত্রে আমাদের লাগেই। কারণ হচ্ছে আমাদের বিভিন্ন সেন্সরগুলিও এক একটা ট্রান্সডিউসার। সেন্সর আউটপুট ইনপুট নেয় বা ইনপুট দেয়, কন্ট্রোলারকে সেন্সর থেকে ইনপুট দেওয়া হয় যে তোমার এখানে টেম্পারেচার কত, টেম্পারেচার সেন্সর এই টেম্পারেচারটাকে নিচ্ছে, নিয়ে এসে টেম্পারেচারটাকে কিন্তু কন্ট্রোলারে দিচ্ছে না, কন্ট্রোলার ওই টেম্পারেচারের রেসপেক্টে সে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করছে। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা তোমার কন্ট্রোলারে যাচ্ছে। সেইখানে ডিজাইন করা আছে যে এই পরিমাণ ইলেকট্রিক্যাল সিগন্যাল আসলে তার মানে হচ্ছে এত ডিগ্রি টেম্পারেচার। এই ইলেকট্রিক্যাল সিগন্যাল আসলে যে ভোল্টেজ, যদি ওই ইলেকট্রিক্যাল সিগন্যালের কারেন্ট যদি এত হয় বা ভোল্টেজ যদি এত হয়, তার মানে হচ্ছে তাতে বোঝা যাবে যে এত ডিগ্রি টেম্পারেচার এখন ওইখানে প্রডিউস হচ্ছে। এই হচ্ছে ব্যাপারটা। যার কারণে এই ট্রান্সডিউসারটা আমাদের অনেক প্রয়োজনীয় ক্ষেত্রে লেগে থাকে আর কি। ওপেন লুপ এর ক্ষেত্রে ইনপুট আসে, ট্রান্সডিউসারের মধ্যে আসে প্রথমে, তারপর সেটা কন্ট্রোলারে যায়, কন্ট্রোলারে যাওয়ার পর সেটা আমরা দেখি যে সেখানে কিছু ডিস্টারবেন্স অ্যাড হয়। ঠিক আছে, সেখানে কিছু ডিস্টারবেন্স অ্যাড হয়। তারপরে আচ্ছা, তোমাদের আর খুব অল্প সময় আছে, 4:12 বাজে, তো আমি 5 মিনিটসের ব্রেক নিব। ব্রেক নিয়ে, কারণ আর 1 মিনিটের কম সময় আছে, এখন আমরা হয়ে যাবে। তোমরা ঠিক 4:20 আবার অ্যাডমিট করবো। ঠিক আছে, 4:20 একটু আজকে অল্পের মধ্যে শেষ করে দিলে ভালোই তো। 5টা ক্লাস করলাম স্যার, 4:20 আসো। ঠিক আছে, 4:20 আবার একটু দেখাই দিচ্ছি, অল্প একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, 4:20 আসো। এখন এটা টাইম আপ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। এটা যেটা বলছিলাম যে এখানে ওই ডিস্টারবেন্স অ্যাড হবে, কারণ এটা শুরু করছি তো এটা শেষ করে দিতে হবে।
ডিস্টারবেন্স অ্যাড হবে, তারপরে প্রসেস এবং প্ল্যান, এরপরে বলা হচ্ছে এর পরবর্তীতে আরেকটা ডিস্টারবেন্স অ্যাড হইতে পারে, তারপরে আমরা ডিজায়ার আউটপুটটা পেয়ে থাকি আর কি।